eyes, you see nice and the tears in it. Tears in your eyes, you see nice and the tears in it. Tears in your eyes, you see nice and the tears in it. আপনারা জানেন যে এথিক্স কমিটির প্রশ্ন শুনে একেবারে বিষোদগার করে একেবারে এথিক্স কমিটির বিরুদ্ধে বস্ত্রহরণের দ্রৌপদীর বস্ত্রহরণের যেমন হয়েছে সেই বস্ত্রহরণের অভিযোগ তুলে একেবারে কেড়ে কেড়ে করে একেবারে রে রে করে একেবারে ছুটে পালিয়ে গেলেন মহুয়া মৈত্র। এথিক্স কমিটির প্রশ্ন শুনে ছিটকে পালিয়ে গেলেন মহুয়া। ব্যক্তিগত এবং অনৈতিক প্রশ্ন করার অভিযোগ তুলে বৃহস্পতিবার এথিক্স কমিটির বৈঠক থেকে বেরিয়ে এসেছিলেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। তারপর লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে বিস্ফোরক অভিযোগ করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। তার অভিযোগ, এথিক্স কমিটির বৈঠকে মৌখিকভাবে তার বস্ত্রহরণ করা হয়েছে। লোকসভার স্পিকারের কাছে একজন মহিলা সাংসদ হিসেবে সুরক্ষা চেয়েছেন মহুয়া। তার অভিযোগ, তীর এথিক্স কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ বিনোদ সোনকারের দিকে। বৃহস্পতিবার সন্ধ্যায় লোকসভার স্পিকারকে 3 পাতার একটি চিঠি লেখেন মহুয়া। তাতে 1 ডজন পয়েন্ট উল্লেখ করেছেন তৃণমূল সাংসদ। তার অভিযোগ, যে কায়দায় তাকে প্রশ্ন করেছেন এথিক্স কমিটির চেয়ারম্যান তা মর্যাদাহানিকর। তার আরও অভিযোগ, তাকে অপ্রাসঙ্গিক ব্যক্তিগত সমস্ত প্রশ্ন করা হয়, যাতে মহুয়া দাবি করে তার পাশাপাশি কমিটির আরও 5 জন সদস্য তাতে আপত্তি জানান, কিন্তু সেসবে কর্ণপাত না করে চেয়ারম্যান ধারাবাহিকভাবে প্রশ্ন করে যেতেই থাকেন বলে অভিযোগ। ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ তৃণমূল সাংসদ মহুয়ার বক্তব্য জানান তাকে বা মহুয়ার বক্তব্য জানতে তাকে ডেকে পাঠিয়েছিল এথিক্স কমিটি, লোকসভার এথিক্স কমিটি। বৈঠকের মাঝপথে সেখান থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমে মহুয়া বিষোদগার করেন এবং তিনি বলেন, এটা কি ধরনের বৈঠক, ওরা নোংরা প্রশ্ন করছেন। মহুয়ার অভিযোগ, বৈঠক তিনি গালে হাত রেখেছিলেন তা নিয়ে বাজে কথা বলা হয়েছে। মহুয়াকে যেভাবে প্রশ্ন করা হয়েছে তা নিয়ে সরব হয়েছেন বিএসপির সাংসদ দানিশ আলী। কি ধরনের প্রশ্ন করা হয়েছে মহুয়াকে? চিঠিতে কৃষ্ণনগরের সাংসদ লিখেছেন, তিনি গতরাতে কার সঙ্গে কতবার ফোনে কথা বলেছেন, তার কল রেকর্ডের বিস্তারিত তথ্য জানতে চান কমিটির চেয়ারম্যান। লোকসভার স্পিকারের উদ্দেশ্যে মহুয়া লিখেছেন, দেশের শীর্ষ আদালত বলেছে ব্যক্তিগত বিষয়ে গোপন রাখা নাগরিক অধিকার। তিনি আরও প্রতিবাদ বা প্রতিলিপিবদ্ধ করেছেন। তিনি বলেছেন যে চিঠিতে উল্লেখ করে লোকসভার সাংসদ এবং লোকসভার স্পিকারকে জানিয়েছেন, তিনি আর্জি করেছেন যে তার বক্তব্য হলফনামা আকারে দেবেন, তার বক্তব্য তিনি হলফনামা আকারে দেবেন, সেটাই কমিটিকে নথিভুক্ত করা হোক, যাতে আর এরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সে কারণেই তিনি হলফনামা আকারে সবটা জানাতে চান বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ। প্রসঙ্গত, এথিক্স কমিটি মহুয়াকে ডেকেছিল 31 অক্টোবর। তারপর মহুয়া চিঠি দিয়ে জানান তার সংসদীয় এলাকায় কাজ থাকার কারণে তিনি যেতে পারছেন না। 4 নভেম্বর পর্যন্ত তিনি ব্যস্ত থাকবেন। 5 নভেম্বর পর যে কোনো দিন যে কোনো সময় তিনি হাজিরা দিতে পারবেন বলে জানিয়েছিলেন মহুয়া। তারপর ফের তাকে চিঠি পাঠিয়ে 2 নভেম্বর ডেকে পাঠানো হয়। মহুয়া গত মঙ্গলবার চিঠি দিয়ে এথিক্স কমিটিকে জানান তিনি হাজিরা দেবেন। সেই সঙ্গে বেশ কিছু প্রশ্ন তুলেছিলেন তিনি। সেই প্রশ্নওয়ালার বেশ কিছু প্রশ্ন স্পিকারকে লেখা চিঠিতে তুলেছেন মহুয়া। তার মধ্যে অন্যতম, কেন 2021 সালে জুলাই মাসের পর থেকে এথিক্স কমিটির বৈঠক হয়নি? কেন পেগাসাস আড়িপাতার অভিযোগ খতিয়ে দেখেনি এথিক্স কমিটি? তাতে কি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয় ছিল না? মহুয়াও লিখেছিলেন, লোকসভার 78 জন মহিলা সাংসদ রয়েছেন, তাদের মধ্যে তিনিও অন্যতম, কিন্তু তার সম্মানহানি করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ এথিক্স কমিটির সামনে হাজিরা দেন মহুয়া। প্রথমে সংসদের প্রযুক্তি বিশেষজ্ঞদের কয়েকজনের বয়ান নথিবদ্ধ করা হয়। তারপর মহুয়ার বয়ান নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ পর্বের প্রায় 2.5 ঘন্টা অতিরিক্ত হওয়ার পর একটি বিরতি হয়। তারপর আবার জিজ্ঞাসাবাদ শুরু হয় বলে জানা যায়। তখনই বৈঠক ছেড়ে একেবারে রে রে করে বেরিয়ে আসেন মহুয়া সহ বিএসপি এবং অন্যান্য কংগ্রেস দলের বিরোধী সাংসদরা এবং বিষোদগার করেন। Not one question could he speak because he had nothing to say.
And it was so silly when there's question 1, 2, 3. Especially the rule is that one doesn't talk about what happens in ethics committee meeting. I think for the first time in history today, at any committee meeting, that you had people often boycott and walk out. And I've been in committee meetings where we boycotted or walked out. That's different. But you had 5 members of the committee. There were only 11 people present. 5 members of the committee walked out in protest and boycotted the proceedings at the chairperson's behavior. It was anything but an ethics committee. It was the most unethical hearing possible, where the chairman came with a pre-written script from which he was reading out, which contained the most disgusting, invasive, private details about my personal life, which had nothing to do with the hearing whatsoever. The 2 issues which were supposed to be decided was the issue of the NIC login portal. I was not even given a copy of the NIC report. I've already said that from 2019, my NIC login, my questions were done by somebody in my friend's office. I've already said that there was nothing and there were no rules governing it. And every MP shares it with at least 10 people during the course of their tenure. So we said that was the issue to be decided. Number 1, what were the rules around it? What rule have I broken, if any? That's it. The second thing that was, the first complainant had said cash and gifts. Clearly there is no mention of cash anywhere, nor was it brought up in the query, so there is no cash. For the question of gifts, you had the affidavit, on the affidavit of Mr. Hiranandani, he mentioned 4 categories. One was super luxury. I said that was a scarf and makeup from Dubai airport. The second was secretarial and logistical support, and I've already said that I used his secretary or someone in his office to type in my questions, which I framed and for which the OTP came. The third thing was support for renovation of my house. This is the official residence I'm in. I've already said that his team provided the architectural drawings and the Vastu compliance for the house, which CPWD contractors and CPWD engineers did. CPWD paid for the house. Nobody spent a penny. The fourth thing was travel expenses. These were the 4 categories in the affidavit, paragraph 12. And I already said that the travel expenses, that when I went to Bombay, he gave me a car and driver, and when I've been to Dubai, he's given me a car and driver. That was the subject matter of the inquiry. The chairperson insisted on asking the most cheap, sordid questions about my personal life, including who do you talk to at night? How many times? Can you give me those call details? Have you been to a hotel with X? Have you stayed there? Where have you been in the last 5 years? Where all have you been? I mean, Then he says, you call so-and-so a dear friend. Does his wife know about this? And he mentions the wife's name. What is going on? He was warned repeatedly. Only the chairperson was questioning. The rest of the BJP members were fine. But they didn't say anything. The 5 MPs from the opposition protested vigorously and they said, you can't do this. This is nonsense. The chairperson cannot humiliate a person. He says, no, I can do what I like. And it continued. I told him many times. I said, I may be a witness, but I'm a citizen of India, which I guaranteed my privacy. Second thing is, I'm an MP. I'm not sitting here like some, and you cannot ask, you can ask me anything to the inquiry. I will answer all questions. On the NIC login, I will answer questions. On the supposed gifts I'm supposed to have got, I will answer questions. You have no business asking me who I talk to, at what time, how many times, whose wife knows about it. What kind of this is the kind of cheap, sordid misogyny that the BJP, and poor chap, he was under a whip. He didn't even, every question he's reading, not one question could he speak because he had nothing to say. And it was so silly when there's question 1, 2, 3, 4. कमेटी द्वारा इस जांच का उद्देश्य था कि जो महुआ मेहता के द्वारा जो अनैतिक आचरण का किया गया है, जो उनके ऊपर अनैतिक आचरण का आरोप है, उसकी विस्तृत और गहन जांच करना। महुआ मेहता के द्वारा उसमें सहयोग करने के बजाय क्रोध से क्रोधित होके कमेटी के ऊपर, कमेटी के चेयरमैन के ऊपर अशब्दों का प्रयोग करते हुए और साथ ही साथ जो विपक्ष के जो ये लोग थे, दानिश अली हो, दूसरे जो बाकी सदस्य हैं, गिरधारी यादव और बाकी लोग, रेड्डी, इन सब लोगों ने बहुत ही क्रोध में और बहुत ही अनएथिकल बात करते हुए कमेटी पे आरोप लगाने का प्रयास किया। और जो उससे उनके ऊपर कंप्लेन है हिरानंदानी जी का, जो उसके सवाल थे, उस सवाल से बचने के लिए उन्होंने इस पूरे विषय को वॉकआउट करने का काम किया। वो केवल और केवल जो
इससे संबंधित प्रश्न है जो उन पे आरोप हैं उससे संबंधित सवाल से बचने के लिए इस तरह का रंग। দর্শক কি বলবেন আপনারা? যেমন ঝাড় তেমন তো বাঁশ হয়। কেন্দ্রীয় এজেন্সিকে একেবারে বুড়ো আঙুল দেখাচ্ছে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীরা, একাধিক সাংসদরা। থোড়াই কেয়ার করছে, সব নাকি পলিটিক্যাল ভেন্ডেটা। এবং বলা চলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই হয়ে গেছে অরবিন্দ কেজরিওয়াল। তিনিও আবগারি দুর্নীতি মামলায় হাজিরা দেননি ইডি দপ্তরে। একেবারে কোনো এজেন্সি ডাকছে, কোনো তো পলিটিক্যাল পার্টি ডাকছে না, তাহলে এজেন্সি ডাকলে আমি মুখোমুখি হব না কেন? আমি যদি না কিছু করেই থাকি, তা আমাকে বেকার বেকার ডাকলে আমি তার সম্মুখ হব। আমার বিরুদ্ধে না কোনো প্রমাণ থাকলে আমাকে গ্রেপ্তার করতে পারবে, বা করলেও তো আমি ছাড়া পেয়ে যাব। তাহলে কেন একটা এজেন্সিকে ভয় করা হচ্ছে? এটাও একটা যেমন প্রশ্ন উঠছে। বা এজেন্সি সে যে তলব এড়িয়ে গেলেও এজেন্সি কেন কড়া ব্যবস্থা নিচ্ছে না, সেটাও একটা প্রশ্ন। সব বিষয় নিয়ে এখন কোন পর্যায়ে যায়, আরও কি হয় এই এথিক্স কমিটির বিষয়টি নিয়ে, বা মহুয়ার বিরুদ্ধে আগামী দিনে কি আরও করা হবে? অন্যদিকে তো আবার এথিক্স কমিটি মহুয়ার বিরুদ্ধে অভিযোগ করেছে যে তিনি দুর্ব্যবহার করেছেন। এথিক্স কমিটির বিরুদ্ধে তিনি খারাপ অভিযোগ তুলেছেন, খারাপ শব্দ ব্যবহার করেছেন, যার কারণে এথিক্স কমিটিও একটা কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। সুতরাং এক পক্ষ বিষোদ্গার করলে আর এক পক্ষ করছে। কিন্তু অবশেষে এথিক্স কমিটি মহুয়ার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়, আদৌ ব্যবস্থা নেয় কিনা, বা কী ঘটনা ঘটে সেটাই দেখতে হবে আমাদের। সব কিছু জানতে চোখ রাখুন, আমাদের চ্যানেলে নজর রাখুন এবং নিয়মিত কমেন্ট করতে থাকুন। ধন্যবাদ।